এইটাই সেই আমার কাঙ্ক্ষিত রিপোর্ট, যে রিপোর্টটা পাওয়ার জন্য আমি অনেক দিন অপেক্ষা করেছিলাম, অনেক চোখের জল ফেলেছিলাম। আমি তোমাদের কাছে সব কিছুই শেয়ার করি, হয় একটু আগে না হয় পরে। তাই তোমরা সবসময় আমার ব্লগ দেখবে, ব্লগ দেখলে সব কিছু তোমরা জানতে পারবে। এখন তোমাদেরকে দেখাবো রক্তের পরিমাণটা, আমার রক্তের পরিমাণ কতটুকু আছে এটা তোমাদেরকে দেখাবো। অনেক আবেগ জড়িয়ে আছে অনেক না বলা কথা, অনেক ভালোবাসা, অনেক স্মৃতি। অনেক আপুরা আমাকে কমেন্টসে বলে যে আপু তোমার সাথে আমার অনেক মিল আছে। তো যাদের জীবনে কষ্ট বেশি বা যারা আমাদের কষ্ট সাফা করতেছে তারাই আমার ব্লগগুলো দেখে। পতাকা টানা পতাকা চুন্ডে পতাকা শিক্ষণীয় জিনিস সবসময় সেটা ভালো হয় সবার জন্য। সবসময় কি ভাগ্য সুপোষণ হয়? হয় না। কেমনে পরামর্শ, শরীরটা তো খারাপ হতেছে জায়ান। মাথা ভিতরে গিরা নিয়ে আসে। ওরে আল্লাহ। এইটাই সেই আমার কাঙ্ক্ষিত রিপোর্ট, যে রিপোর্টটা পাওয়ার জন্য আমি অনেক দিন অপেক্ষা করেছিলাম, অনেক চোখের জল ফেলেছিলাম। তো শেষ পর্যন্ত রিপোর্টটা করা হলো, আল্ট্রাসোনোগ্রাম করা হলো। আল্ট্রাসোনোগ্রাম করার পরপরই কিন্তু সঙ্গে সঙ্গে রিপোর্টটা হাতে পাইনি, তার থেকে আরও 2 সপ্তাহ পরে রিপোর্টটা হাতে পেয়েছিলাম। যখন এটা করা হয়েছিল তখন আমার 5 মাস শেষ হয়ে 6 মাসে পড়েছিল, তখন বাচ্চা উল্টা ছিল। তো তখনকার আল্ট্রাসোনোগ্রাম রিপোর্ট হচ্ছে এটা। এই দেখো বাচ্চার সাইজ, তারপরে ডেলিভারি ডেট সব কিছু এখানে দেওয়া আছে। তো অনেক আপুরে আমাকে কমেন্টস করে যে আপু তোমার ডেলিভারি ডেট কবে? তো আমি আপুদেরকে বলেছি, তো বলতে বলতে মুখ ব্যথা হয়ে যায়। অনেক আপুরে না আমার ব্লগগুলো দেখে না, তো যার কারণে ওরা বুঝে না। তো আমার ব্লগগুলো দেখলে সব কিছু জানতে পারবে। তাই আমি আপুদের বলতেছি, যারা প্রশ্ন করবে ওদেরকে বলতেছি তারা প্লিজ আমার ব্লগগুলো দেখো, তাহলে তোমার সব কিছু জানতে পারবে। আলহামদুলিল্লাহ এনামেল স্ক্যানে কোনো প্রকার ডিফেক্ট ধরা পড়েনি, সব কিছু ঠিক আছে। এই দেখো আমার ছোট্ট কিউট বাচ্চার কালার আল্ট্রাসোনোগ্রাফি। তো এইটা দেখে সম্পূর্ণ বোঝা যায় না, একটু বোঝা যায়। তো যতটুকু বোঝা যায় অতটুকুই আমি খুশি। বাচ্চারা দেখেছে তো ওরা সবাই অনেক খুশি। যখন আমি এই রিপোর্টটা করেছিলাম তখন আসলে পানি ভাঙার সমস্যাটা ছিল না, যেটা তোমাদেরকে বলেছিলাম যে আমার একটু পানি পড়েছিল। তো সেটা পরে হয়েছিল। আল্ট্রাসোনোগ্রাম রিপোর্ট করার 1 মাস পরে ডাক্তার দেখেছিলাম। তো ডাক্তার দেখানোর আগে সমস্যাটা হয়েছিল। পরে ডাক্তার সাথে দেখা করার পরে সব কিছু বলেছিলাম, তো সেটা তোমাদেরকে পরে ব্লগে শেয়ার করব। আমি তোমাদের কাছে সব কিছুই শেয়ার করি, হয় একটু আগে না হয় পরে। তাই তোমরা সবসময় আমার ব্লগ দেখবে, ব্লগ দেখলে সব কিছু তোমরা জানতে পারবে। আসসালামু আলাইকুম, আমার চ্যানেল এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। আল্ট্রাসোনোগ্রাম রিপোর্ট তো গেল, আর এখন হচ্ছে অন্যান্য রিপোর্টগুলো, এই যে যেমন ধরো সুগার আছে কি না, রক্তের পরিমাণ ঠিক আছে কি না, রক্তের গ্লুকোজ কতটুকু আছে, তারপরে প্রস্রাবের কোনো সমস্যা আছে কি না, এরকম আরও অনেক কিছু আছে। তো এগুলো সব কিছুই এখানে করা আছে, সব কিছুই ঠিক আছে আলহামদুলিল্লাহ। এখন তোমাদেরকে দেখাবো রক্তের পরিমাণটা, আমার রক্তের পরিমাণ কতটুকু আছে এটা তোমাদেরকে দেখাবো। এই দেখো রক্তের পয়েন্ট আছে 11 পয়েন্ট, মাশাল্লাহ অনেক ভালো পয়েন্ট আছে। আমি 2 বেলা হিমোগ্লোবিন ওষুধ খেয়ে এটা বাড়িয়েছি, নাহলে এটা জীবনে বাড়তো না। কারণ আমার তো মাছ মাংস সেভাবে খাওয়াই হয় না, তোমরা তো সবাই জানো। আর ফল ফ্রুটও মনে করো, হ্যাঁ ফল ফ্রুটটা আমি খেয়েছি, কিন্তু মাছ মাংস সেভাবে করে খাওয়া হয় নাই। আর শাকসবজি মোটামুটি খাওয়া হয়েছে। তো এগুলোতে আমার এই পয়েন্ট এসেছে আলহামদুলিল্লাহ। তো এটাতে আমি স্যাটিসফাইড। এর থেকে কম হলে সমস্যা, যেমন ধরো 10 হলে 9 পয়েন্ট হলে তাহলে কিন্তু আমাকে রক্ত অ্যারেঞ্জ করা লাগতো বা রক্ত দেওয়া লাগতো, এরকম হতো আর কি। তো আলহামদুলিল্লাহ সেই সমস্যা আমাকে আর পড়তে হয়নি। আসলে প্রেগনেন্সিতে রক্তের পরিমাণ ঠিক রাখা খুবই গুরুত্বপূর্ণ। রক্ত যদি পর্যাপ্ত পরিমাণে না থাকে তাহলে অনেক সমস্যা হয়, কারণ সিজারে অনেক বেশি রক্তক্ষরণ হয়। তখন সেই রক্তটাকে ফিল আপ করতে আরও বেশি রক্তের প্রয়োজন হয়। তো যাদের কম হয় ওদের সমস্যা হয় না, কিন্তু যাদের বেশি রক্তক্ষরণ হয় ওদের কিন্তু সেই রক্তটা দিতে হয়, সেই রক্তটা ফিল আপ করতে হয়, নাহলে ওদের সমস্যা হয় পরবর্তীতে। তো এই জন্য রক্তের পরিমাণটা ঠিক রাখা খুবই গুরুত্বপূর্ণ। আর যারা তৃতীয়বার, চতুর্থবার বা পঞ্চমবার বা তার থেকে অধিক সিজার করায় ওদের ক্ষেত্রে তো রক্তের পরিমাণটা ঠিক থাকা খুবই গুরুত্বপূর্ণ, কারণ রক্ত যে কখন কার লাগে এটাকে বলতে পারে না। আর সিজারে তো রক্ত মাস্ট বি লাগেই, মানে ম্যাক্সিমামই মহিলাদের কিন্তু রক্ত লাগে সিজারের সময়। আসলে অনেকেরই লাগে, আবার অনেকের লাগে না, তো লাগার সংখ্যাটাই বেশি। তাই সেক্ষেত্রে আগে থেকে সতর্কতা অবলম্বন করা খুবই জরুরি। রক্তের পরিমাণ সবসময় জানা দরকার। তোমার যারা প্রেগনেন্ট আসো তারা সবসময় এই কাজটা করবা, রক্তের পরিমাণটা জেনে রাখবা যে কতটুকু আছে। সেই অনুযায়ী তোমাদের খাবারের ডায়েটটা চেঞ্জ করবা, খাবার তালিকাটা তৈরি করবা। আমি জানি আমার এই ব্লগগুলো অনেক প্রেগনেন্ট আপুরেই দেখে।
সবাই হয়তো বা কমেন্টস করে না, কিন্তু ম্যাক্সিমাম প্রেগনেন্ট আপুরাই আমার এই ব্লগগুলো দেখে, তাই তাদেরকে বলতেছি যে রক্তের পরিমাণ কতটুকু আছে এটা অবশ্যই জেনে রাখবা, এবং জানার পর সে অনুযায়ী তোমাদের খাবার তালিকা তৈরি করবা। আর অবশ্যই অবশ্যই হিমোগ্লোবিন ওষুধটা 2বার খাবা, একবার খেলে কিন্তু হবে না, 2বার খেতে হবে। ক্যালসিয়াম ওষুধ খেতে হবে, এই দুটো মাস্ট বি খেতেই হবে। এছাড়া আর কোনো ওষুধ জরুরি না হলে খাওয়ার দরকার নেই, কারণ প্রেগনেন্সিতে ওষুধ যতটা কম খাওয়া যায় ততই ভালো, কারণ ওষুধের সাইড এফেক্টটা অনেক বেশি পড়ে, তাই ওষুধটা একটু কম খাওয়াই ভালো। একদম না খেলেই নয়, সেগুলো খেতে হবে, তবে চেষ্টা করবো ওষুধটা না খাওয়ার। আর একটা কথা বলি আপুরা, প্রেগনেন্সিতে কিন্তু অনেক সমস্যা হয়, অনেক প্রবলেম হয়। এই সকল প্রবলেম তুমি যদি সলভ করতে যাও তাহলে কিন্তু হবে না, তাহলে তোমাকে অনেক বেশি ওষুধ খাওয়া লাগবে। আমি কিন্তু এইসব প্রবলেম কথা ম্যাডামকে বলি না, আর বললেও কিন্তু ম্যাডাম আমাকে ওষুধ দেয় না। তো যেগুলো খুব বেশি সমস্যা, মানে মনে করো যে না বললেই নয় বা না সারালেই নয়, অনেক সমস্যা হচ্ছে, সেগুলোর জন্য ওষুধ খাওয়া। তারপরেও সেটা অনেক চিন্তাভাবনা করে সেটার সাইড এফেক্ট কেমন হবে সেটা ভেবে চিন্তে ওষুধ খেতে হবে, ঠিক আছে? আন্দাজে কোনো ওষুধ খাবা না, অমুকে বলেছে তমুকে বলেছে বা অমুকে এটা বলেছে করতে হবে, এইসব ভেবে কিন্তু আন্দাজে ওষুধ খাবা না, কারণ ওরা কিন্তু ডাক্তার না। ওরা তোমাকে বলতেই পারে, ওরা তোমাকে সাজেস্ট করতেই পারে, তার মানে এই না যে সেটা তোমাকে শুনতে হবে বা সেটা অনুযায়ী তোমাকে কাজ করতে হবে। তুমি তাই করবা যা তোমার ডাক্তার বলে, যা তোমাকে ডাক্তার করতে বলে সেগুলোই তুমি করবা। দিন শেষে তোমার ভালো তোমাকেই দেখতে হবে, তোমার বাচ্চা টেক কেয়ার তোমাকেই করতে হবে। অন্য কেউ করে দিবে সেটা ভাবলে বোকামি হবে, তা সে যেই হোক না কেন। 6 মাস শেষের পথে, তাই মেসিগুলো বের করে নিলাম। এই মেসিগুলো আমি কতদিন প্রেগনেন্সিতে পড়েছিলাম, এই মেসিগুলোর সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে, অনেক আবেগ জড়িয়ে আছে অনেক না বলা কথা, অনেক ভালোবাসা, অনেক স্মৃতি। পেটিকোট পরতে পারি না, মানে রশিটা ঢিলা হয়ে যায়, খুলে যায়, তো তারপর নিলাম যদি পরা লাগে আর কি। তবে সিজারের দিন পেটিকোট পরে যাই, সেদিন আবার পেটিকোট ছাড়া যাওয়া যায় না। এই দেখো আমার মেক্সিগুলো, তোমরা যারা আমার আগের ব্লগগুলো দেখেছো তারা তো জানোই যে এগুলো আমার আগের মেক্সি। সায়রা হওয়ার সময় এই মেক্সিগুলো কাপড় কিনে বানিয়েছিলাম। আলহামদুলিল্লাহ এগুলো এখনও আছে, এখনও ভালো অবস্থায় আছে। দুয়ের জায়গায় একটু ছিঁড়ে গিয়েছে, তবে সেটা খুব বেশি দেখতে খারাপ লাগে না। তারপরেও পরি, মায়ে পড়ে গেছি, ভালোবাসায় পড়ে গেছি। এই মেক্সিটা তো আমার পরাই হয় না, এটা আমি যে কেন বের করে আমি জানি না, এটা আমি পরতেই পারি না, এটা পরে খুব টাইট লাগে আর দম বন্ধ হয়ে যেমন লাগে। আর এই নীল কালারের মেক্সিটা কম পরা হয়, গরম লাগে, তো বাকি সবগুলোই পরা হয় আর কি। আর একটা মেক্সি আছে না পাপে কালারের মেক্সি, তোমাদের মনে সঙ্গে জানি না, ওই মেক্সিটা তো আমি পরতেই পারি না, অনেক বেশি অসহ্য গরম লাগে, অনেক বেশি শ্বাসকষ্ট হয় ওটা পরলে। তো ওটা আমি সকিনার মেয়েকে দিয়ে দিয়েছিলাম, সকিনার মেয়ে বাচ্চা হবে, তো ওকে ওই মেক্সিটা দিয়ে দিয়েছিলাম, সেটার কথা এখন মনে পড়লো। দেখো মেক্সিটা আমি পরে নিলাম, দেখো তো আমাকে কেমন লাগছে। এই মেক্সিটা পরাতেই আমার আগে প্রেগনেন্সির স্মৃতিগুলো ভেসে আসতেছে, সব কথা মনে পড়তেছে। সায়রার সময়ের স্মৃতি, সাউদার সময়ের স্মৃতি, চুনেনার সময়ের স্মৃতি। চুনেনার সময় মেক্সি কত পরেছি, কত ব্লগ বানিয়েছি, কত ভিডিও আপলোড করেছি, সব কিছু মনে পড়তেছে একের পর এক করে। মানে মেক্সিটা বাবা হাতাচ্ছি আর স্মৃতিগুলো আওড়ানোর চেষ্টা করতেছি। আসলে মানুষের জীবনে সব কিছু তো স্মৃতি, মানুষের জীবনে বর্তমান বলে আর কি আছে বলো। এই স্মৃতি ভালোবাসাটুকু নিয়ে মানুষ বেঁচে থাকে, আমিও বেঁচে থাকবো। এই মেসিগুলো আমি কোনোদিন কাউকে দিব না, যদিও আমার আর বাচ্চা নেওয়া হবে না। আমি চিন্তা করতেছি মেসিগুলো আমার মেয়ে যখন বাচ্চা হবে তখন ওদেরকে দিব, বলবো যে নে পর এগুলা, তোরা হওয়ার সময় এগুলো পড়েছিলাম, বা আমার ছেলের বউকে দিব বলার জন্য। কি বলো তোমরা? আমার প্রিয় লক্ষ্মী আপুরা, লাইক কি করেছো নাকি চুপটি করে বসে আমার ভিডিওগুলো দেখতেছো, আমার সাথে তোমাদেরকে মেলানোর চেষ্টা করতেছো? অনেক আপুরা আমাকে কমেন্টসে বলে যে আপু তোমার সাথে আমার অনেক মিল আছে, তুমি যেরকম বা তোমার যেরকম চলাফেরা, তোমার হাজব্যান্ড যেরকম আমাদের হাজব্যান্ডও ঠিক সেরকম। তো ওই কথাটা শুনে না আমার কাছে অনেক ভালো লাগে, অনেক বেশি শান্তি পাই যে না আমার মতো আরও অনেকে আছে। তো যারা আমার ব্লগ দেখে ওরা ম্যাক্সিমামই কিন্তু এরকম, কারণ যারা সুখে থাকে ওরা তো আমার ব্লগ দেবে না। আমি তো খুব সুখে ব্লগ দিই না যে আমি খুব ভালোবাসি, খুব সুখে আছি, এরকম তো আর না। হ্যাঁ, মাঝে মধ্যে ভালো থাকা ব্লগ দিই, তবে সবসময় তো আর দিই না। তো যাদের জীবনে কষ্ট বেশি বা যারা আমাদের কষ্ট সাফা করতেছে তারাই আমার ব্লগগুলো দেখে, আর আমি তো অনেক বেশি খুশি, হ্যাপিও। কারণ সবাই তো আর আমাদের অবস্থা থাকে না, ওরা আমার থেকে আরও অনেক ভালো অবস্থায় আছে, ওদের হাসবেন্ড ওদেরকে অনেক বেশি কেয়ার করে ভালোবাসে, তো ওদের কথা আলাদা। কিন্তু যাদের আমার মতো বেহাল দশা, তাদের তো আমিই ভরসা, তাদের তো আমার মতো লোকেরই ভরসা, যাদেরকে দেখে ওরা একটু হলেও জীবনে চলার সুযোগ পায়, একটু হলেও জীবনে শান্তি খুঁজে নেওয়ার চেষ্টা করে। আমি জানি আমার ব্লগ দেখে অনেকেই তাদের জীবনে সান্ত্বনা পায়, একটু শান্তি খুঁজে পায় বা শান্তি খুঁজে পাওয়ার উপায় খুঁজে বের করে। তো এটাই আমার জন্য অনেক বেশি পাওনা, অনেক বড় প্রাপ্তি। আপুরা লাইক করে দাও, লাইক করে দিলে কাকের সহ অনেক গুণ বেড়ে যায়। আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে আমার এই ছোটো চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে আপন করে নিও। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর একটা কমেন্টস করে দিও, তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে। আসলাম কেন, একটা আপু
নাম মনে হয় শুক্রিয়া দিয়ে শুরু। ওই আপুটা যে আমাকে কতবার যে কমেন্টসে লাভ রেক দিয়েছে, মানে আমি যতবারই লাভ রেক দিই ততবারই কিন্তু তারটা আসে, কি এটা যায় না কেন, যায় না কেন, মানে বারবার শুধু তার লাভ রেক আসতেছে। আপুরা তোমার সঙ্গে আমাকে অনেক ভালোবাসে আমি জানি, কিন্তু বারবার লাভ রেক দেওয়ার দরকার নেই, অনেক সময় তো বিরক্ত হয়ে যায় আমি। তারপরেও তোমাদের প্রতি আমার অনেক অনেক বেশি ভালোবাসা, অনেক বেশি দোয়া এবং শুভকামনা রইল। আর একটা আপু বলেছে, আপু তুমি তো কন্টিনিউ ভিডিও আপলোড করো না, এই কারণে তোমার ব্লগ দিতে ইচ্ছা করে না বা ব্লগ দেখা হয় না। আসলে কি আপু, আমি ইচ্ছা করে কাজটা করি না, মানে তোমার তো সব কিছু জানা আমার সম্বন্ধে, আমি আর কী বলবো বলো। আমার 2টা বাচ্চাকে পড়াতে হয়, 2টা বাচ্চাকে নিয়ে স্কুলে যাওয়া আসা করা লাগে, তোমার তো জানোই, সেই সকালবেলা ভোরবেলা উঠে স্কুলে যাই, তারপরে একটানা 2 বাচ্চাকে নিয়ে স্কুল থেকে নিয়ে আসা, তারপরে বাসায় এসে ছোটো 2 বাচ্চাকে খাবার দাবার খাওয়ানো, তারপরে আবার বড় 2 বাচ্চাকে পড়ানো, ঘরে কাজ করা, তো এগুলো করতেই তো আমার সময় চলে যায়। আবার আমার পেটে বাচ্চা, আমি প্রেগনেন্ট, তো সব কিছু মিলে না আমি পারি না, আমি কুয়াতে পারি না। আর সবচেয়ে বড় কথা, আমার বাচ্চাদেরকে পাস করতে হবে, বিশেষ করে আমার সায়রাকে পাস করতে হবে। সায়রার প্রতি আমার এটা একটু বেশি, যে ওর দিকে আমাকে খেয়াল রাখতে হবে। আমি করি কি, প্রতিদিন আমি যদি ওদেরকে নিয়ে পড়াতে না বসাতে পারলেও আমি ওদেরকে পড়া দিয়ে দিই, যেগুলো ওরা পারে সেগুলো ওদেরকে পড়তে বলি যে তোমরা এগুলো পড়ো, বা যেগুলো পড়াতে আমার হেল্প লাগবে না, ও নিজেরাই পড়তে পারবে, সেগুলো ওদেরকে পড়ে লিখতে বলি। অ্যাটলিস্ট ওদের পড়াতে হবে, লেখাতে হবে। হ্যাঁ, অনেক সময় ওদের লেখাটা আমি দেখতে পাই না, লেখাটা চেক করতে পারি না, পরে চেক করি, কিন্তু তারপরও ওদের লেখা তো হয়। আমি যদি ওদেরকে না লেখাই তাহলে তো সেটাও হবে না। মুখস্থ করা পড়া বাবা পড়লে কিন্তু ওদের জন্য ভালো হয়, ওদের ব্রেনটা আরও ডেভেলপ হয়, ওদের পড়াশোনার আগ্রহটা আরও বাড়ে, আর ওদের ভুলটাও হয় না। তো আমার বাচ্চাদেরকে পড়াশোনার স্টাইল দেখে অনেক আপুরে অনেক খুশি হয়েছে, ওরাও ওদের বাচ্চাদেরকে সেভাবে পড়ানোর চেষ্টা করে, বা বাচ্চাদেরকে আমার পড়ানোর স্টাইলটা দেখায়, তো এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। শিক্ষণীয় জিনিস সবসময় সেটা ভালো হয় সবার জন্য। আমি না মাঝে মাঝে ভাবি যে আমি যেভাবে করে বাচ্চাদের পড়াগুলো দেখাই বা ওদের পরীক্ষা নেই সেগুলো দেখাই, তো অনেকবার বিরক্ত হয় কি না বা বোর ফিল করে কি না। তো কমেন্টসগুলো পড়ে না আর সেটা মনে হলো না যে না, ওরা আসলে খুশি, ওরা বিরক্ত হয় না বা বোর ফিল হয় না। আসলে কি, আমরা তো সব মানুষ, আমি তো মা, তো মারা কি করে, মারা ঘরে কাজ করে, বাচ্চাদের পড়াশোনা করায়, সব কিছুই তো করে, তাহলে সব কিছু তো আমাকে দেখাতে হবে। আমি বাচ্চাদের পড়াশোনাটা স্কিপ করলাম, দেখালাম না, সব কিছু দেখালাম, সেটা তো হলো না। তার মানে এটা যে আমি আমার বাচ্চাদের প্রতি খেয়াল রাখি না বা ওদের পড়াশোনার দিকে আমি কনসার্ন নই, এরকমই তো মনে হবে। আসলে কিন্তু এরকম না, আমরা সব মানে বাচ্চাদেরকে পড়াই, অনেকে দেখাই বা দেখাই না, তবে দেখালে ভালো হয়, দেখালে নিজের আগ্রহটা আরও বেশি বাড়ে। আর তোমার আগ্রহ বাড়ার সাথে সাথে যারা তোমার ভিডিওটা দেখবে ওদেরও আগ্রহ বাড়বে বাচ্চাদেরকে পড়াশোনার প্রতি। অনেক সময় আমার মারা বিরক্ত হয়ে যায় পড়াতে গেলে, অনেক সময় বোর ফিল করি, তো সেটা আর হবে না। আজকে আর্জেন্টিনা আর স্পেনের খেলা, ফাইনাল খেলা, তো এই জন্য মাংস রান্না করেছিলাম, মাংসটা আগে রান্না করেছিলাম, আর মাংস রান্না করার পর মাংসটা খেয়ে নিচ্ছি, কারণ খেলা কি হবে না হবে, খেলার রেজাল্টটা কী হবে। তো দেখা গেলো যে যদি খেলা আর্জেন্টিনা হারে বা হারার মতো পর্যায়ে যায় তখন তো খাওয়া হবে না, তাই খাবারটা আগেই খেয়ে নিচ্ছি। গত সেমিফাইনালের খেলা দেখার সময় তো আমি ভাত খাচ্ছিলাম, তখন তো আমার ভাত খাওয়া বন্ধ হয়ে গিয়েছিল, যখন দেখলাম যে ইংল্যান্ডের সাথে হারার মতো পর্যায়ে বা হারার মতো অবস্থায় চলে গেছে, তখন তো মনে করো যে আমার ভাত খাওয়াই হয়নি। পরবর্তীতে আমি ভাত আর সেভাবে করে খেতে পারিনি। আর জার্সি অনেক কষ্টে একবার পরেছি, তাও কিছু সময়ের জন্য, বেশি সময়ের জন্য পরতে পারিনি, দম বন্ধ হয়ে যায়, অনেক বেশি গরম লাগে। একটা আপু কমেন্টসে বলেছিল যে আপু তুমি এত পরিশ্রম করো, এত কষ্ট করো, তারপর তুমি যে ভালো আছো এতে আমরা অনেক খুশি, বা তুমি এত পরিশ্রম করার পরও যে তুমি কীভাবে চলাফেরা করতেছো এটা তো আমরা ভাবতেই পারি না। আল্লাহ পাক তোমাকে আরও বেশি ভালো রাখুক, সুস্থ রাখুক। তো ওই আপু কথাটা শুনে অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। আজকে ফাইনাল খেলা, আমি তো ভাত খেয়ে ঘুমিয়ে পড়ছিলাম, হাফ টাইম হয়ে গেছে, কেউ গোল দেয় না, দেখছি আম্মু গোল দিলে, আম্মু খেলা দেখলে আর্জেন্টিনা হারে যায়, এই কারণে আম্মু খেলা দেখি না। আম্মুর শরীরটা অনেক খারাপ হতেছে, লাগতেছে, অস্থির লাগতেছে। আমি এত এত ঘুম পাই, আমি কিভাবে খেলা দেখবো, কিভাবে খেলা শেষ করবো, আমার তো ঘুমে চোখ পড়ে যেতেছে। আর্জেন্টিনা জিতবো কে জিতবো না আর জানি না, আমি তো খেলা দিতে পারতেছি না। ফাইনালে খেলা কি দেখি, হাফ টাইমের পরে কি দেখুম, আমার তো এখনই চোখে ঘুম, শরীর দুর্বল, চোখে খালি ঘুম আর ঘুম। আমার জার্সি তো একদম টাইট হয়ে গেছে, আমার শরীরে আটকে এনে থাকে, আমার অসুস্থ লাগে জার্সি পরলে, এত টাইট, মানে বিরক্ত লাগে। আর জার্সি তো আমার তো ঢিলা, আমারটা 2টা, এই সাদাটার জন্য আমার 3টা স্টার, ওটা তো এদিকে কিনছি, এই সাদা 3টা।
এখনো গোল দেয় নাই, এখনো একটা গোল দেয় না। যে সারা গোল দিছে, তোর বাপে ওরি মেতে দিছে খেলা, আর আমি এরমি বয়ে দিছি। অনেক কষ্ট পিছনে যাচ্ছি, আমি পারি না, শরীর আর ফুলাইতেছে না। দেখো 4 বাচ্চাকে জার্সি পরিয়ে দিচ্ছি, ফাইনাল খেলার দিনে 4 বাচ্চাকে জার্সি পরিয়ে দিয়েছি। ওরা তো অনেক খুশি জার্সি পরে, দেখো কি করে ওরা। চুনেনা তো অনেক খুশি, ও সায়রাকে খুব পছন্দ করে, মানে বাবা শুধু সায়রা নামই বলে। সায়রা আর ভাইয়া, সাউদা নাম তো বলেই না। আবার সায়রাকে বাবার গিয়ে গিয়ে চুম্মা দেয়, আমাকে দেয় না। বাবা বলে আমাকে দাও, দেয় না, মানে আমাকে চুম্মা দিতে গিয়ে দেয় না, সায়রাকে সুন্দর করে চুম্মা দিয়ে আসে। আমার দেখে আমার খুব হিংসা লাগে, খুব রাগ লাগে যে আমি মা, আমাকে চুম্মা দেস না, আর তোর বোনে চুম্মা দেস। পতাকা টানা, পতাকা চুনডে পতাকা, ইয়ে ম্যাচি ম্যাচি ম্যাচি। ওদের সবার জন্য পতাকা কিনলাম, হাতে টাকা ছিল না, তাই আমার জন্য আমি জাজ কিনতে পারিনি। পতাকার বাঁশি কিনেছিলাম, বাঁশি একটাই কিনেছিলাম। আস্তে আস্তে আস্তে। জান দে জান দে জান দে। দেখো বাচ্চারা কত খুশি বাঁশিটা পেয়ে, ওদের বাবার কারণে ঠিকভাবে বাজাতেও পারতেছে না। চুনাকে দিয়েছে ট্রাই করার জন্য, দেখো কি করে। সবগুলো বাচ্চাকে খুশি হতে কখনো দেখিনি, তো এখন দেখে অনেক বেশি ভালো লাগতেছে, মাশাআল্লাহ। ইয়ে জুনাই নিয়া। জুনেনার তো একটাই কথা, সায়রা সায়রা, তো জুনেনা অনেক খুশি, সাউদাও অনেক খুশি। ওদের খুশি দেখে আমার অনেক বেশি ভালো লাগতেছে। বাবুরাবো তো চিলাচিলি করে শেষ, পোকা কী করে শেষ, হ্যাঁ তো চিলাচিলি কেন, তো আওয়াজ কেন। ওনারও মমেজ খারাপ, খেলার অবস্থা ভালো না, তো উনি আসলে খুব বেশি রাগ হয়ে আছেন। বাচ্চারা এই রুমে বসে খেলা করতেছে, মজা করতেছে, আবার ওই রুমে যেয়ে ওদের আব্বাকে ডিস্টার্ব করতেছে, তো এই কারণে ওদের বাবা আরও বেশি বিরক্ত হচ্ছে। এত শখ করে বাঁশিটা কিনলাম যে গোল দিলে চোরে বাজাবো বাঁশি, কিন্তু সেটা আর হলো না, গোল আর দেওয়া হলো না। গোল হয়নি, শুনছি যাও, গোল হয়নি, দুয়ার খুলছে, দেখো পতাকা, যাও যাও যাও, পতাকা শরীরটা অনেক খারাপ আছে, মানে মাথা প্রচুর ঘুরে দিতেছে, পেটটাও ব্যথা করতেছে, মানে না পারতেছি ঘুমাইতে, না পারতেছি জেগে থাকতে। এদিকেও টেনশন, আর্জেন্টিনা খেলা জিতবে কি না হারবে, তো এটা নিয়ে খুব টেনশনে আছি। তো বাচ্চারাও ঘুমাচ্ছে না, আমিও ওদেরকে যে ঘুম পাড়াবো সেটাও পারতেছি না, আমার শরীরটা খুব খারাপ লাগতেছে। চোখটা মেলাতে পারছি না, আবার খুলাতে পারছি না, এরকম একটা অবস্থা হয়ে গেছিল আর কি। পরের দিন সকালবেলা কফি বানিয়ে খাচ্ছি, মনটা অনেক খারাপ, আর্জেন্টিনা হেরে গেল। আর্জেন্টিনা হেরে গিয়েছে, এটাতে যত বেশি মন খারাপ, তার চেয়ে বেশি মন খারাপ যে আর্জেন্টিনা গোল করতে পারেনি, একটাও গোল করেনি, মানে এর থেকে কষ্ট আর মানে একটাও নেই। যে দল সবসময় 3-4টা করে গোল দেয়, সেই দল একটা গোলও করেনি, এটা আসলে মানা যায় না। ওরা হারতো, সমস্যা ছিল না, বাট একটা গোল করতো বা 2টা গোল করতো, তাহলে অনেক বেশি ভালো লাগতো, নিজের মনটাকে বুঝতে পারতাম যে না ওরা গোল দিছে। ফার্স্ট হাফ টাইম তো ওরা সেরকম ট্রাইই করে নেই, সেরকম কোনো অ্যাটেম্পই নেয় নেই, এটা ভাবা যায় বলো ফাইনাল খেলায় যদি এরকম খেলে। ওরা হয়তো বা ভেবেছিল যে লাস্ট টাইমে ওরা গোল দিবে, বা স্পেন গোল দেওয়ার পর ওরা গোল দিবে, সেটাই হয়েছিল, স্পেন গোল আগে দিয়েছিল, কিন্তু এরপর ওরা অনেক বেশি সময় পেয়েও গোল দিতে পারেনি। এর থেকে কষ্টের বিষয় আর কিছু হতে পারে না, ওরা সবসময় লাস্ট টাইমে গোল দিছে, কিন্তু সবসময় কি এটা খাটে, সবসময় কি লাস্ট টাইমে গোল দেওয়া যায়, সবসময় কি ভাগ্য সুপ্রসন্ন হয়, হয় না। তো লাস্ট টাইমে ওরা ধরা খেলো, ওদের দোষেই ওরা হেরেছে, এটা আসলে বলা অপেক্ষা রাখে না। হ্যাঁ চাপ ছিল, অবশ্যই চাপ ছিল, কিন্তু আমি মনে করি যে এটা আসলে বড় কিছু না, চাপ থাকবে, সকল খেলার উপরে চাপ থাকে, ওদের উপরেও ছিল, হয়তো একটু বেশি ছিল, কিন্তু ওরা তো সেই চাপ সহ্য করে খেলা খেলে এসেছে, সেই খেলায় ওরা জিতে এসেছে, তাহলে এই ফাইনাল টাইমে এসে ওরা কেন এরকম করলো। আর কোচের কিছু ডিসিশন আমার কাছে খুবই অড লাগছে, মানে কোচ লাউতারো মার্টিনেজকে নামায়নি, তারপরে আবার কোচ রাইট উইঙ্গার হিসেবে কাউকে ইউজ করেনি, আর অনেক ভুল ছিল। আর সব কিছু তো আর মেসির উপর নির্ভর করলে হয় না, ও তো মানুষ, ওরে সবাই ব্লক করলে ও কী করবে। যাই হোক, এই খেলা আর্জেন্টিনা হারের একমাত্র কারণ হচ্ছে কোচে কিছু ডিসিশন নেওয়া, কোচে কিছু ব্যক্তিদের ডিসিশন নেওয়া, কিছু চিন্তাভাবনার সমস্যা। তো এইসব যদি ঠিকমতো করতে পারতো বা কম্পিটিশন যদি ঠিকমতো করতে পারতো, তাহলে হয়তো আর্জেন্টিনা জিততো, এইভাবে করে হারতো না।
তাছাড়া ভাগেও নেই, ভাগ্যে থাকা লাগে। ভাগ্যে থাকলে অবশ্যই আর্জেন্টিনা জিততো। গতবার কত কষ্ট করে লাস্ট টাইমে জিতেছে, মানে পুরো হার্টবিট কাঁপিয়ে দিয়েছিল। তো ভাগ্যে থাকলে আর্জেন্টিনা অবশ্যই জিততো, একটা গোল অবশ্যই সে দিতে পারতো, দেয়নি। লাস্ট টাইমে তো গোল দিয়ে জিতেছে কতবার। তো আসলে ভাগ্যে নেই, এটা নিয়ে আসলে মোকাব করার কিছু নাই। কফি আসলে খাই না, তবে মাঝে মধ্যে খাই। বাবুর আব্বুর খাওয়া দেখলে কফি খেতে ইচ্ছা করে, বা অনেক সময় কফি গন্ধ পেলে কফি খেতে ইচ্ছে করে। তো এই কারণে কফি খাই। তবে কফি খাওয়ার পরে খুব বেশি ভালো লাগে না, মানে কেমন জানি লাগে, গলা শুকিয়ে যায়, একটু বমি বমি ভাব আসে। মানে স্কুল থেকে আসার পথে একটা বল কিনে এনেছিলাম, যে অনেক সময় বাচ্চাদের পড়ায় তো সাওয়াদা কান্নাকাটি করে, জুদানা কান্নাকাটি করে, তো এই বল দিয়ে ওরা 2 বোন খেলবে। তো এই বলটা আনার পরে 4 জনই বল নিয়ে মারামারি লেগে গেছে। দেখো না কী অবস্থা, এখন সাওয়াদাকে দিলে জুদানা কান্নাকাটি করে, আবার জুদানাকে দিলে সাওয়াদা কান্নাকাটি করে। আবার দুজন মিলে একসাথে খেলতে গেলে সমস্যা, জুদানা বল নিয়ে বসে থাকে, বল দেয় না, সাওয়াদা কান্নাকাটি করে। মানে কি ঝামেলায় পড়লাম। এই একটা বলের দাম নিয়েছে 80 টাকা, তা অনেক বলে কই রিকোয়েস্ট করার পরে দিয়েছে। ওই দেখো একটা বল নিয়ে ছোট 2 বোনে মারামারি লেগে গেছে। বড়গুলোও কম না, ওরাও সুযোগে সদ্ব্যবহার করে, দেখতেছে যে বল নিয়ে ওরা কানারি করতেছে না, ওরাও বল খেলবে, ওদেরকেও থামানো যাচ্ছে না। বাবুকে দাও, বাবুকে দাও। এই বলটা আনার পরে মনে হলো যে এটা আনাটাই ভুল হয়েছে, কারণ এটাতে পাম্প নেই, এটা মারলে আসলে খুব বেশি আরাম পাওয়া যায় না, মানে বল মারলে যেরকম পাঞ্চিং করে সেরকম পাঞ্চিং করে না। তো পরে ভাবলাম যে এটা আমি কেন আনলাম। আসলে যেহেতু ওরা ছোটো বাবু, তাই ওদের খেলার জন্য এই বলটা নিয়ে এসেছি। যেহেতু আর্জেন্টিনা হেরে গেছে, মনটা একটু খারাপ ছিল, তাই নিয়ে সাথে বল নিয়ে এসেছি। মানে মনটা এত খারাপ ছিল যে কোনো কাজেই মন দিতে পারতেছিলাম না, এত মনটা খারাপ হয়েছিল আর কি। মানে আমি জানতাম যে আর্জেন্টিনা হারতে পারে, এটা আমি আগে থেকে ভেবে রেখেছিলাম, বাট তারপরও মানে এইভাবে হারবে, এতটা বাজেভাবে হারবে, এটা আসলে কল্পনার বাইরে ছিল। মানে মনটা খুবই খারাপ ছিল। মেসি হয়তো বা শেষ বিশ্বকাপ খেলা, বাড়িটাতে মেসি জিতলে হয়তো বা ও আরও বেশি করে পরিপন্থী পেত, হয়তো বা ও আরও বেশি নাম করতো, আরও বেশি উপরে যেত, আমরা অনেক খুশি হতাম যে না আর্জেন্টিনা একটা প্লেয়ার অনেক নাম করেছে। কারণ এই সুযোগটা তো আর আসবে না, আর্জেন্টিনার কখনো এই পর্যায়ে আসতে পারবে না সন্দেহ, কারণ মেসি তো আর বেশি দিন খেলতে পারবে না। যাই হোক, আমরা আর্জেন্টিনার সমর্থকরা আশা করি মেসি আগামী বিশ্বকাপ খেলবে, এবং ইনশাল্লাহ আগামী বিশ্বকাপ আর্জেন্টিনা জিতবে, যদি আল্লাহ পাক চায়, রহম করে, যদি ভাগ্যে থাকে। জার্সি সবগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি আগামী বিশ্বকাপের জন্য, যদি পরা যায় সেগুলো সবাই পরবে, আর পরতে না পারলে বাকিগুলো কিনে নিব। তো বাসায় আসার পরে রেস্ট নিয়ে টুকটাক খাবার খেয়ে একটু শুয়ে পড়লাম। শরীরটা অনেক বেশি খারাপ আছে, মাথা ধুতে পারছি না, মানে কী যে অবস্থা আমার। কালকে থেকে শরীরটা মনে হয় আরও বেশি খারাপ লাগতেছে। আমার যখন খুব বেশি খারাপ লাগে তখন আমি ক্যামেরাটা অন করি, তোমাদেরকে দেখাই যে আমার আসলে কতটা কষ্ট হয়, কতটা খারাপ লাগে। সায়রার পরীক্ষা শেষ, জায়নের পরীক্ষা একটা বাকি আছে। ও যে বৃষ্টি হয়েছিল, অনেক বেশি পানি জমে গিয়েছিল, তো ওই কারণে পরীক্ষাটা হয়নি। সেই পরীক্ষাটা কালকে হবে, তো সব কিছু পড়ানো আছে, তারপরে আর রিভিশন দিয়ে লেখা আর কি। কেমনে পড়ামো, শরীরটা তো খারাপ আছে। জায়ান ছাড়ের বস্তুগুলা লেখা দাও বাবা, ছাড়ের বস্তুগুলা লেখা দাও, আমার তোমার দেখা দিও, মাথা ভিতরে গিরানি আছে। সায়রা বসে বসে জ্বালাচ্ছে, ও কথা শুনতেছে না, তাই জায়ানকে বলেছিলাম যে সায়রার আগামী পরীক্ষায় সমাজ ধর্ম প্রচলিতগুলো লিখে দাও, ও বসে বসে পড়ুক। আজ এইটুকুই, আগামী বলাকে দেখা হবে। আল্লাহ হাফেজ।